ভদ্রেশ্বরের শিব হচ্ছেন স্বয়ংভূ শিবলিঙ্গ, যাকে আমরা চলতি ভাষায় বলি পাতাল ফোড়া শিব। স্বয়ংভূ লিঙ্গকে মাটি থেকে তোলা যায় না বা একে স্থাপন করা যায় না। সৃষ্টির বহু প্রাচীনকাল থেকেই এই শিব বিরাজ করছেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অনুযায়ী স্বয়ংভূ লিঙ্গের যে শিলা তা বেনারস পর্যন্ত বিস্তৃত। এই শিবলিঙ্গ যে কত প্রাচীন তা কেউ বলতে পারে না। শোনা যায় যে ত্রেতা যুগে স্বয়ং শ্রীরামচন্দ্র এখানে এসে শিবের আরাধনা করে গিয়েছিলেন। জয় বাবা ভোলানাথ বলে ভিডিওটি শুরু করছি, শেষ পর্যন্ত আপনাদের দেখা চাই। কেমন আছেন বন্ধুরা? আজ থেকে একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি পশ্চিমবঙ্গের স্বয়ংভূ লিঙ্গের সন্ধানে। আপনারা তারকেশ্বর মন্দিরের নাম নিশ্চয়ই শুনেছেন। তো তারকেশ্বর বাবা হলেন 7 ভাই। তো 7টি স্বয়ংভূ লিঙ্গের সন্ধান আমি পেয়েছি। আরও স্বয়ংভূ লিঙ্গ পশ্চিমবঙ্গে আছে, সেগুলোই আমি একটা একটা করে এক্সপ্লোর করবো এবং আরও একটা সিরিজ আমি তৈরি করছি। তো সঙ্গে থাকুন। আজকে প্রথম দিন আমি যাচ্ছি ভদ্রেশ্বর বাবার মন্দিরে। এই ভদ্রেশ্বর বাবা হচ্ছে 7 যে স্বয়ংভূ লিঙ্গ আছে তার মধ্যে একজন। আমি ভদ্রেশ্বর স্টেশন থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি। তো গুগল ম্যাপে দেখলাম এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূর। তো একটা টোটো করতেই হবে। এইখানেই দেখছি টোটো দাঁড়িয়ে রয়েছে। অবশেষে একটি টোটো পেলাম, 20 টাকা নেবে এবং ভদ্রেশ্বর শিব মন্দিরের সামনে নামিয়ে দেবে। এই হচ্ছে দাদা আমাকে নিয়ে যাবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে শিব মন্দিরের সামনে। টোটো আপনাকে ঠিক এইখানে নামিয়ে দেবে, আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই ভদ্রেশ্বর বাবার মন্দির। দূরে দেখুন ভদ্রেশ্বর বাবার মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। চলুন এগিয়ে যাই। বহু প্রাচীন এই শিব মন্দির কালের গর্ভে একসময় হারিয়ে গিয়েছিল। আবার 1800 শতকে এই শিব ঠাকুরকে আবার খুঁজে পাওয়া যায়। এই রাস্তাটা দেখছি বেশ সুন্দর সিমেন্টেড করে বাঁধানো। পৌরসভা থেকে এই শিব মন্দিরের জায়গাটা ভালোই মেনটেন করা হচ্ছে বলে মনে হচ্ছে। এই বাঁ দিকে দেখুন একটা পুজো সামগ্রীর দোকান। এখানে কি এই মন্দিরের পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায়? মোটামুটি পুজোর সমস্ত দশকর্মা জিনিসপত্র পাওয়া যায়। গোপালের জামা কাপড় দেখুন, গোপালের জামা কাপড়। এই স্থানে আপনি পুজো সামগ্রী সমস্ত জিনিসপত্র পেয়ে যাবেন, তবে আপনাকে গঙ্গা জলটা সামনেই গঙ্গা থেকে ভরে আনতে হবে। তবে এখানে ফুল দেখছি না, ফুল এবং মিষ্টি আপনি আগে থেকে বাড়ি থেকে কিনে নিয়ে আসবেন। শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়, তখন আপনি অনেক ডালার দোকান এখানে পেয়ে যাবেন। এখানে বাঁকে করে জল ঢালতে গেলে একটা অ্যাডভান্টেজ আপনি পেয়ে যাবেন, গঙ্গা এখানে সামনেই, আপনাকে দূর থেকে বাঁকে করে জল ভরে আনতে হবে না। আমি এখন ভদ্রেশ্বর বাবার মন্দিরে এসে গেছি। এই ভদ্রেশ্বর বাবার মন্দির হচ্ছে তারকেশ্বর বাবা যে 7 ভাই তার মধ্যে একজন। তবে শোনা যায় যে ইনি হচ্ছেন সবথেকে বড় ভাই। এখন 4টে বাজে, বিকেল 5টায় মন্দির খুলবে। আর গর্ভগৃহের সামনেই দেখুন এই দরজার ওপরে বাবা ভোলানাথ এবং মা দুর্গার ছবি রয়েছে। এই মন্দির সকাল 6টায় খোলে এবং দুপুর 1টায় বন্ধ হয়, আবার বিকেল 5টায় খোলে, রাত্রি 8টায় বন্ধ হয়। আর গর্ভগৃহে প্রবেশের দরজার ওপরে দেখুন বাবা ভোলানাথের খুব সুন্দর ছবি বসানো রয়েছে। আর ছবির চারদিক দিয়ে দেখুন খুব সুন্দর ফুলের ছবি বসানো রয়েছে। বাবার গর্ভগৃহের চারদিকে যে বারান্দা বা নাট মন্দির টাইপের রয়েছে, এখানে দেখলাম 32টা এই রকম থামের ওপরে এই বারান্দাটা রয়েছে। বাবার মন্দিরের ঠিক পিছন দিকেই একটি অন্নপূর্ণা মায়ের মন্দির রয়েছে, ওটাও এখনও বন্ধ রয়েছে। চলুন আপনাদের অন্নপূর্ণা মায়ের মন্দিরটা কোথায় রয়েছে দেখিয়ে দিই। এই যে সামনে গ্রিলটা দেখছেন, এই গ্রিল দিয়ে বেরিয়েই পিছন দিকে অন্নপূর্ণা মায়ের মন্দির।
বারান্দার ওপরে যে ছাদটা দেখছেন এটা প্রাচীন কড়িবর্গার ছাদ, তবে ছাদের কন্ডিশন এখন খুব একটা ভালো নেই, কড়িবর্গাগুলো একটু বেঁকে বেঁকে গেছে। এখানকার মন্দির কমিটি এই ছাদটা রিপেয়ার করার চেষ্টা করছে, তার জন্যে চাঁদা কালেক্ট করছে। আজ 12ই মার্চ 2026। আমি এখন বাবা ভদ্রনাথের মন্দিরের ডান দিকে, আর এখানে দেখুন পানীয় জলের ব্যবস্থা আছে, আর এখানে একটা পুকুর রয়েছে। এই পুকুরে স্নান করেই বাবা ভদ্রনাথের মাথায় জল ঢালতে হয়। চলুন পুকুরটা দেখে নিই। এই যে লাল বিল্ডিংটা দেখছেন এটাই অন্নপূর্ণা মায়ের মন্দির। তো এই বাবার মন্দিরের ইতিহাস সম্বন্ধে এখানকারই একজন স্থানীয় লোককে পেয়ে গেলাম, তো ওনার কাছ থেকেই শুনে নি। দাদা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে কিরিটি মালাকার। আচ্ছা, এখানকার ইতিহাস সম্বন্ধে এখানকার ইতিহাস সম্পর্কে আমি যেটুকু জানি সেইটুকু আপনাদের আমি বলছি। এখানেতে যে এত জনবহুল এলাকা ছিল না, আগে এখানটা ছিল হোগলা বন এবং জলা জমি, ঠিক আছে? তাই এই হোগলা বনের মাঝখান থেকে আমাদের বাবা যখন উদ্ভব হয়েছিলেন, তখন একটা বাবার এই মাথাতে হোগলা বন থেকে একটা রশ্মি বেরোতো, যেমন সার্কাসের যেমন রশ্মি বেরোনো দেয় সেই রকম জানানোর জন্যে এখান থেকে বাবার মাথা থেকে একটা জ্যোতি বা রশ্মি বেরোতো। তা সেই রশ্মিটা দেখে অনেকেই তখনকার দিনে ভালো মন্দ লোক ছিলেন। তা আমাদের এখানেতে ওপার থেকে, আমাদের পাশেই গঙ্গার ওপার থেকে একটা গরু সাঁতার কেটে এসে এই বাবাকে দুধ দিয়ে যেতেন। সেইটা কিছু দুষ্কৃত ব্যক্তি সেই গরুটাকে ফলো করে দেখে যে এখানেতে বাবাকে মাথায় দুধ দিয়ে যাচ্ছেন। তা সেই সময় কিছু দুষ্কৃত ব্যক্তি দেখতে পেয়ে সেই জায়গায় এসে দেখে নাকি যে এরকম একটা জ্যোতি মুখ দিয়ে বেরোচ্ছে। তখন ওই ভদ্রলোক কী করে না, কুড়ুল দিয়ে এসে বাবার মাথাটাকে ফাটিয়ে সেই জ্যোতিটিকে তারা সংগ্রহ করে যাওয়ার পথেই তারা দেহ রাখেন। তা এই অবস্থায় দেখে তখন যখন জানাজানি হলো যে বাবা এখানে উদ্ভব হয়েছেন, তখন এই বর্ধমানের মহারাজ বা আমাদের এখানে যে জুট মিল আছে, এই মিলের মালিক এর সহযোগিতায়, জমিদারদের সহযোগিতায় এই মন্দিরটি তখন স্থাপন হয়। মন্দিরটা আনুমানিক যে কত সালের সেটা নির্দিষ্টভাবে আমরা বলতে পারি না, বুঝতে পেরেছেন? তবে আমাদের বাপ ঠাকুরদাদা তারা বলেছেন যে এখানেতে তৈলঙ্গ স্বামী এসেছিলেন, বা বাবরের রাজত্বকালে তখন এখানেতে ছাউনি হতো, সেই ছাউনির সময় তো বাবরও এসেছিলেন। তা এইটুকুনি আমাদের মোটামুটি জানা, বুঝেছেন তো? তারপরে থেকেই এই মন্দির তখন এই মন্দিরে বাবার ছিল যে উনি বেশি গ্যাঞ্জাম, বেশি হই হট্টগোল উনি পছন্দ করেন না। উনি ওনার প্রচারে নিষিদ্ধ করেছিলেন, যার ফলেতেই খুব বেশি একটা প্রচার হয় না। আমাদের বাবা হয়েছেন উদ্ভব, কিন্তু অন্যান্য তারা ওরা হচ্ছে প্রতিষ্ঠিত। ইনি হচ্ছেন স্বয়ংভূ, বুঝেছেন তো? তা সেই থেকেই আমাদের এখানেতে একটা বিরাট অনুষ্ঠান হয় প্রত্যেক বৈশাখ মাসে, শিবরাত্রিতে, নীলে, নানান রকম বাবার যে যতগুলো আছে আপনার উপস্থাপস থাকে, সেইগুলো অনুষ্ঠান হয় এখানেতে। শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়। সব বাচ্চারা এখানে আসে, সব পুজো টুজো দেয়। এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ। এইটুকুনি বললাম।
তো স্থানীয় লোকেদের মুখ থেকে এই মন্দির সম্বন্ধে জানতে পারলেন, আমার আর কিছু বলার নেই। এবার মন্দিরটা এখন বন্ধ আছে, ঠিক 5টার সময়, বিকেল 5টার সময় খুলবে। এখন 4টে বাজে, তো 5টার সময় খুললে আপনাদের দর্শন করিয়ে দেবো। এখন আমি গঙ্গার ঘাটে এসে পৌঁছেছি, যেখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল দেওয়া হয়। ওই দূরে লক্ষ্য করুন মা গঙ্গা কি সুন্দর এঁকে বেঁকে এসে এখান দিয়ে বয়ে গেছে। আর এই বাঁদিকের এই সরু রাস্তা দিয়ে গেলে ওঙ্কারনাথের একটি আশ্রম পাবেন। এখন ঠিক বিকেল 5টা 15, মন্দিরের দরজা খোলা হয়েছে, চারিদিকে আলো জ্বালানো হয়েছে, খুব সুন্দর আলোকসজ্জা এই মন্দিরে। আগে গর্ভগৃহে গিয়ে বাবার দর্শন করি। এই হলো গর্ভগৃহের প্রবেশের দ্বার। আমি এখন গর্ভগৃহে প্রবেশ করছি। শুরুতেই দেখতে পাচ্ছি শিব ঠাকুরের খুব সুন্দর একটা ফটো, আর ফটোর উপরে একটা ঘড়ি রয়েছে। গর্ভগৃহে প্রবেশ করেই ভীষণ ঠান্ডা অনুভব করছি, চিল্ড এসির মতো ঠান্ডা। এটা অলৌকিক কিনা জানি না, মনে হচ্ছে হিমালয়ের কোনো ঠান্ডার জায়গায় মন্দিরে চলে এসেছি। গর্ভগৃহের ভিতরে কিন্তু কোনো এসি নেই, শুধু ফ্যান চলছে। ফ্যানের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আর প্রাণ ভরে বাবাকে দর্শন করে নিন। বাবার মাথার উপরেই রয়েছে বাসুকি নাগ। এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। জয় শিবশম্ভু, হর হর মহাদেব।